Assalamu alaikum. I am Muhammad Ishan Arifin Hussain, and today I have come up with another lecture of the operating systems. So, today let's continue from our previous lecture of processes and let's start with today's topic, which is inter-process communication. তো এটা শুরু করার আগে we have to know that there can be two kind of process running concurrently. তো যখন অনেকগুলো প্রসেস কনকারেন্টলি অর্থাৎ একসাথে একই সময়ে চলছে তখন সেই প্রসেস গুলোকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, আর একটা হচ্ছে কোঅপারেটিং প্রসেস। ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কারা? যারা হচ্ছে দ্যাট ক্যান নট বি এফেক্টেড বাই দ্য আদার প্রসেস। তো তারা ইন্ডিপেন্ডেন্ট প্রসেসটা হচ্ছে অন্য প্রসেস দ্বারা এফেক্টেড না। তো অন্য প্রসেস শেষ হইলো কি হয় নাই, অন্য প্রসেস কি ইনফরমেশন নিয়ে কাজ করছে, কি ডেটা নিয়ে কাজ করছে, সেটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেসের কোনো কিছু যায় আসে না। তার স্বাধীন অন্য প্রসেসের উপর নির্ভরশীল নয়। বাট দ্য কোঅপারেটিং প্রসেসেস হচ্ছে গিয়ে এরকম প্রসেস যারা আরেকটা প্রসেস দ্বারা এফেক্টেড হয়, অর্থাৎ অন্য প্রসেস কি শেষ হচ্ছে না হয়নি, অন্য প্রসেসের ডেটা, এই সব কিছু যদি আরেকটা প্রসেসকে এফেক্ট করে তাহলে তারা একে অপরের সাথে সম্পর্কিত এবং তারা কোঅপারেটিং। সো তারা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, যেহেতু একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই দু ধরনের প্রসেস থাকতে পারে রানিং কনকারেন্টলি ইন আ সিস্টেম। তো প্রসেস কোঅপারেশন কেন দরকার? প্রসেস কোঅপারেশন ইজ নিডেড ফর ইনফরমেশন শেয়ারিং। যে বললাম যে ডেটা বা ইনফরমেশন কোঅপারেটিং প্রসেস গুলি কিন্তু একজন একজনের সাথে শেয়ার করবে, ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কিন্তু ইনফরমেশন শেয়ারিং পাবে না। এরপর হচ্ছে কম্পিউটেশন স্পিড আপ। যে কি করে প্রসেস যদি শেয়ার করা হয়, মানে প্রসেস শেয়ারিং হয়, যদি যদি একটা টাস্কই বিভিন্ন প্রসেস, একটা টাস্কই যদি মাল্টিপল প্রসেস একসাথে করতে থাকে তাহলে কিন্তু কি হয়, আমার প্রসেস যে কম্পিটিশনটা হচ্ছে সিস্টেমে, যে কম্পিটিশনটা হচ্ছে সেই কম্পিটিশনটা ফাস্টার হয়। সাপোজ আমি যদি চিন্তা করি যে আমি একটা কাজ কে 10 ভাগে ভাগ করে, দশ দশ ভাগে ভাগ করে সেই 10 ভাগের প্রত্যেক ভাগই সে তার নিজের কাজটা করে ফেলবে, তাহলে কি একটা কাজ কিভাবে হওয়ার কথা ছিল? সাপোজ একটা কাজের হচ্ছে 10টা বা 5টা ধাপ, এখন একটার পর একটা একটার পর একটা এরকম না হয়ে প্রত্যেকটা ধাপ একসাথে হচ্ছে, দেন কম্পিটিশনটা কিন্তু ফাস্টার হবে, কাজটা ফাস্টার হবে। এই থিওরি অনুযায়ী যে আমি যদি কোঅপারেটিভ প্রসেস থাকে তাহলে যদি একসাথে কনকারেন্টলি কাজ করে তাহলে আমার কম্পিটিশনটা ফাস্টার হবে। দেন মডুলারিটি, আমাদের সিস্টেম গুলো, আমাদের সিস্টেমটা, আমাদের যে ওএস সেটা হচ্ছে কিন্তু অনেকগুলো মডিউলে ভাগ করা। তো অনেকগুলো মডিউলে ভাগ করা মানে কি, তারা কিন্তু সাব মডিউল গুলোতে ভাগ করা, যেগুলো সবগুলো মডিউল মিলে, মানে তারা হচ্ছে কিছু সাব সেক্টরে ভাগ করা, সবগুলো মডিউল মিলে আমাদের সিস্টেমটা হয়। তো এই যেহেতু মডিউলে ভাগ করা, তো মডিউল গুলো কিন্তু একটা মডিউল আরেকটা মডিউলের সাথে ইনফরমেশন শেয়ার করবে। সো মডিউলার যদি হয়, একটা সিস্টেম যদি মডিউলার হয়, ভাগ করা হয় মডিউলে, তাহলে কিন্তু সেই সিস্টেমটা ইন্ডিপেন্ডেন্ট, সেই প্রসেসগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হলে হবে না। রাদার দেন মডিউলার প্রসেসের ক্ষেত্রে তারা কিন্তু কোঅপারেটিং হবে, কারণ যেহেতু মডিউলে ভাগ করা, তাদের একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ারিং করা লাগবে। এরপর হচ্ছে কনভিনিয়েন্স। তো প্রসেস কোঅপারেশন বা শেয়ারিং কেন আমাদের হেল্প করতে পারে? কারণ এটা হচ্ছে কনভিনিয়েন্ট। আমরা যখন একটা কম্পিউটারে একই সাথে আমার একটা অপারেটিং সিস্টেম চালু করে আমি আমার ব্রাউজার চালাচ্ছি, আমি ইউটিউব চালাচ্ছি, একই সাথে আমি ওয়ার্ড ফাইলে লিখছি, তখন কি এই যে ব্রাউজার, এই যে ওয়ার্ড ফাইল লিখছি এবং একটার পর একটা ব্রাউজারটাকে মিনিমাইজ করে আমি ওয়ার্ড ফাইল লিখছি, আর ওয়ার্ড ফাইলটা মিনিমাইজ করে ব্রাউজারে যাচ্ছি, এটা কিন্তু আহ, মানে কোঅপারেটিং প্রসেস ছাড়া সম্ভব হতো না। প্রত্যেকটা প্রসেস একটা অপরের সাথে যে ইনফরমেশন শেয়ার করছে বলি, যে আমি এখন এই মুহূর্তে কোন টাস্কটা করছি সেই ইনফরমেশনটা শেয়ার করছে বলেই কিন্তু আমি এভাবে কনভিনিয়েন্টলি মাল্টিটাস্কিং করে যেতে পারছি। সো
কোঅপারেটিং প্রসেস গুলো কনভিনিয়েন্সের জন্য দরকার। ওকে, তো কোঅপারেটিং প্রসেস নিয়ে তো অনেক কথা বললাম। তো কোঅপারেটিং প্রসেস যারা একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করে, তাদের ইনফরমেশন শেয়ার করার জন্য কি দরকার হয়? তাদের দরকার হয় আইপিসি। আইপিসি মিনস ইন্টার প্রসেস কমিউনিকেশন। তো এই আইপিসি হচ্ছে কি? আইপিসি is a mechanism to exchange data and information among processes, যেটা বললাম। and আইপিসি বা ইন্টার প্রসেস কমিউনিকেশন দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ইউজিং দ্য শেয়ার্ড মেমোরি স্পেস and using the message passing. So shared memory space দিয়ে আমরা ইন্টারপ্রসেস কমিউনিকেশন করতে পারি, অথবা মেসেজ পাস করে আমরা ইন্টারপ্রসেস কমিউনিকেশন করতে পারি। ওকে, প্রথমে আমরা যদি এটা একটু দেখি, এটা হচ্ছে শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে। তো শেয়ার্ড মেমোরি দেখছি প্রসেস এ এবং প্রসেস বি একই মেমোরি শেয়ার করছে, যার ফলে প্রসেস এ আর প্রসেস বি যেই ডেটা তারা কিন্তু এই মেমোরিতে স্টোরড হবে। তাহলে প্রসেস বি ও সেই ডেটার অ্যাক্সেস আছে, প্রসেস এরও সেই একই ডেটার অ্যাক্সেস আছে। এতে করে তারা দুইজনের ডেটা অ্যাক্সেস করতে পারছে। এখানে কার্নেল বা সিস্টেম কোডের কোনো দরকার নাই। আর মেসেজ পাসিং যে পদ্ধতি, যে এই পদ্ধতিতে কমিউনিকেশন করা সম্ভব দুইটা প্রসেসের মধ্যে, এবং এই পদ্ধতিতে প্রসেস এ যখন প্রসেস বি কে কোনো মেসেজ পাঠাতে চায়, সাপোজ প্রসেস এ প্রসেস বি কে মেসেজ 1 পাঠাতে চায়, তখন কি করবে? প্রসেস এ মেসেজ বি কে যেহেতু মেসেজটা পাঠাতে চায়, প্রথমে সেই মেসেজটা একটা মেসেজ কিউতে জমা হবে, এবং এই মেসেজ কিউটা কন্ট্রোল করা হচ্ছে কার্নেল, অর্থাৎ আমার সিস্টেম কোড, অপারেটিং সিস্টেমের কার্নেল এই মেসেজ কিউটা কন্ট্রোল করে। তো প্রসেস এ যখন মেসেজ 1 প্রসেস বি কে পাঠাতে চায়, প্রথম সেটা যাবে মেসেজ কিউতে, যেটা কন্ট্রোল করছে কার্নেল, এবং কার্নেল তখন সেই মেসেজ কিউ থেকে মেসেজ 1টাকে প্রসেস বি তে পাঠাবে, তো এই ক্ষেত্রে আমরা দেখছি মেসেজ পাসিং এর ক্ষেত্রে উই নিড দ্য ইন্টারভেনশন অফ দ্য কার্নেল কোড, যেটা শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে দরকার হয় না কার্নেল। ওকে, সো শেয়ার্ড মেমোরি সিস্টেম ফর ইন্টার প্রসেস কমিউনিকেশন, এটার খুব একটা নাম করা খুবই ক্লাসিক একটা প্রবলেম আছে। এই প্রবলেমের নাম হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেম। দিস ইজ আ ভেরি ক্লাসিক প্রবলেম। যে এরকম একটা প্রবলেম আমরা চিন্তা করি যে এখানে দুইটা পার্সন আছে, একটা হচ্ছে প্রোডিউসার, একটা হচ্ছে কনজিউমার। প্রোডিউসার প্রোডিউসেস প্রোডাক্টস ফর কনজিউমার, তাহলে কনজিউমার যদি চায় তখনই প্রোডিউসার, কনজিউমারের যদি নিড থাকে তখনই প্রোডিউসার প্রোডাক্টটা প্রোডিউস করে। আর কনজিউমার কনজিউম দ্য প্রোডাক্টস প্রোভাইডেড বাই দ্য প্রোডিউসার, অর্থাৎ প্রোডিউসার যদি প্রোডাক্টটা প্রোডিউস করে তখনই কনজিউমার সেই প্রোডাক্টটা কনজিউম করে। তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে কনজিউমার চাইলে প্রোডিউসার প্রোডিউস করবে, আবার প্রবলেমটা কি, কনজিউমার চাইলে প্রোডিউসার প্রোডিউস করবে, আর কনজিউমার কখন কনজিউম করবে, যখন প্রোডিউসার প্রোডিউস করবে। সো দুইজন কিন্তু দুইজনের জন্য ওয়েট করছে। আমরা যদি সিনারিওটা চিন্তা করি প্রোডিউসার কনজিউমার প্রবলেমের, যে প্রোডিউসার ওয়েট করছে কনজিউমারের জন্য যে কখন কনজিউমার কনজিউম করবে, কনজিউমার ইজ ওয়েটিং ফর দ্য প্রোডিউসার যে কখন প্রোডিউসার প্রোডিউস করবে, দেন সে কনজিউম করবে। সো দিস ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি, যে দুইজনের জন্য ওয়েট করছে, যে এ কখন করবে, সে ওয়েট করছে আরেকজন কখন করবে। So that's it, that's the problem. তো এটা সলিউশন কি? There are some solutions. One of the solution is sharing space buffer. তো এখন বাফারটা কি? বাফার হচ্ছে একটা শেয়ার্ড স্পেস, যেখানে প্রোডিউসারও অ্যাক্সেস থাকবে, যেখানে কনজিউমারেরও অ্যাক্সেস থাকবে। এখন প্রোডিউসার তার প্রোডাকশন করে, প্রোডিউসার যখন প্রোডিউস করবে তখন প্রোডাক্টটা এই বাফারে থাকবে,
কনজিউমারের যখন দরকার হয় সে বাফার থেকে নিয়ে যাবে, এবং প্রডিউসার যখন দেখবে বাফার খালি হয়ে যাচ্ছে তখন প্রডিউসার আবার প্রডিউস করবে। আবার কনজিউমার যখন দেখবে বাফারের প্রোডাক্ট আছে, কনজিউমার সেই প্রোডাক্টটা কনজিউম করবে। তো ইউজিং দিস শেয়ার্ড বাফার, এই প্রবলেমটা প্রডিউসার কনজিউমার প্রবলেমটা ক্যান বি সলভড। এটা একটা আর কি প্রডিউসার কনজিউমার প্রবলেমের একটা সলভ। এখন আমরা এই প্রডিউসার কনজিউমার প্রবলেমের একটা প্রবাবল সুডোকোড দেখব, যে আসলে এটা সলভ কিভাবে হতে পারে, এই প্রবলেমটা সলভ কিভাবে হতে পারে। একটা প্রবাবল সুডোকোড দেখব। প্রথমেই বলে নিচ্ছি, এখানে আমার আমি এখানে যে শেয়ার্ড মেমোরি, যেটা প্রডিউসার কনজিউমার উভয়ই শেয়ার করবে, সেটার নাম দিচ্ছি বাফার। বাফার, এবং সাপোজ এটা হচ্ছে বাফারের ঘর হচ্ছে 4টা, অর্থাৎ এই যে মেমোরি, এই মেমোরিতে 4টা ঘর। আর এখানে এখানে ডিফাইন n 100 আছে, আমরা 100 বলছি না, কারণ আমরা n মানে হচ্ছে গিয়ে এখানে 4 বলছি। n মানে হচ্ছে গিয়ে আমার বাফার সাইজ হচ্ছে আমার 4, তো ডিফাইন n 4। ওকে, কাউন্ট, এখানে কাউন্ট যে এই ছোট করে কাউন্ট যেটা দেখতে পাচ্ছি, এই কাউন্ট হচ্ছে গিয়ে আইটেম নাম্বার, আইটেম সংখ্যা, আইটেম আইটেম কাউন্ট, অর্থাৎ কয়টা আইটেম আছে, কয়টা প্রোডাক্ট আছে সেটা সংখ্যা। তো এখন আসলে আমাদের কি হয়, প্রডিউসার কি করে, প্রডিউসার প্রডিউস করলে আইটেম বাফারে আসে। প্রডিউসার একটা আইটেম প্রডিউস করলো, প্রডিউসার দুইটা আইটেম প্রডিউস করলো, তিনটা, চারটা আইটেম প্রডিউস করলে কিন্তু বাফার ফুল হয়ে যাবে। আর কনজিউমার কি করে, আইটেম কনজিউম করে, এখান থেকে আইটেম কনজিউম করলো, এই বাফারের এই জায়গা থেকে আইটেম কনজিউম করলো, বাফারের এই ইন্ডেক্স থেকে আইটেম কনজিউম করলো, এই ইন্ডেক্স থেকে আইটেম কনজিউম করলো, এরপর কি আর কনজিউম করতে পারবে না? বাফার খালি হয়ে গেলে আইটেমটা কনজিউমার কনজিউম করতে পারবে না। এই ক্ষেত্রে বাফারটা আমি বলে নিচ্ছি, এই যে প্রবলেমটার যে সলিউশন, যে প্রবলেমটার কথা বলছি সেটা কিন্তু বাউন্ডেড। বাফারটা হচ্ছে বাউন্ডেড, অর্থাৎ এই বাফারের কোনো সীমা নাই। সরি, এই বাফারের সীমা আছে। বাউন্ডেড মানে এটা হচ্ছে সীমা বলা, মানে আমার এই যে বললাম আমার বাফারের সাইজ হচ্ছে 4, এর মানে আমি এই যে 4টা ঘর পরে বাফার পূর্ণ হয়ে গেলে এটাতে আর আইটেম রাখার কোনো জায়গা নেই। আর বাফার যদি বাউন্ডেড না হইতো তাহলে বাফারটা চলতে হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ আইটেম রাখাই যাবে, বাফার আর শেষ হবে না। বাট আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে বাউন্ডেড বাফার প্রবলেম, অর্থাৎ ঘর সীমিত। আচ্ছা, আমি বাফারটা আরেকবার রাখি। 4 ঘরের বাফার আমাদের, অর্থাৎ শেয়ার্ড মেমোরিটা হচ্ছে 4 ঘরের। এখন একটা জিনিস বলে রাখা ভালো, এই যে কাউন্ট ভ্যারিয়েবল, এটা আমরা দেখতে পাচ্ছি এটা গ্লোবাল ভ্যারিয়েবল। তো কাউন্ট ভ্যারিয়েবলটা প্রডিউসারের ফাংশনটাও ব্যবহার করছে, কনজিউমারের ফাংশনটাও এই কাউন্ট ভেরিয়েবলটাই ব্যবহার করছে, একই কাউন্ট ভেরিয়েবল ব্যবহার করছে। তো প্রডিউসার কি করবে, ফার্স্টে প্রথমে প্রডিউসার একটা আইটেম প্রডিউস করলো, এই আইটেম লোকাল আইটেমে প্রডিউস আইটেম ফাংশন দ্বারা একটা আইটেম, যে কোনো একটা প্রোডাক্ট সে প্রডিউস করলো, সাপোজ প্রোডাক্ট প্রডিউস আইটেমে আইটেম প্রডিউস হয় এই ফাংশন দ্বারা। তো এখন আইটেমটা এই আইটেম ভ্যারিয়েবল স্টোর করলো। এখন এটা বোঝার বিষয়, ইফ কাউন্ট ইকুয়ালস এন স্লিপ, মানে কাউন্ট ইকুয়ালস এন মানে কি, কাউন্ট হচ্ছে আইটেম নাম্বার, আইটেম সংখ্যা যদি অলরেডি এন, অর্থাৎ বাফার সাইজ আমার এন কত, আমরা এই ক্ষেত্রে আমার এন হচ্ছে 4। এখন আইটেম সংখ্যা যদি বাফার সাইজের সমান হয়ে যায়, অর্থাৎ আইটেম সংখ্যাও 4, বাফার সাইজও 4, মানে কি পুরো বাফার ভরে গেছে, আর জায়গা নেই, তখন কি প্রডিউসার আর কিছু প্রডিউস করতে পারবে? মানে আর উৎপাদন করে কোথায় রাখবে, মেমরিতে তো জায়গা নেই। তার মানে তখন কাউন্ট ইকুয়ালস এন হলে আসলে মেমোরিতে এই যে আইটেমটা তৈরি করলো, প্রডিউস করলো, সেটা সে রাখতে পারবে না, সে কোথায় চলে যাবে, স্লিপে চলে যাবে। স্লিপ মানে হচ্ছে এই যে ফাংশনটা, প্রসেসর এই ফাংশনের প্রসেস নিয়ে আর কাজ করবে না, আপাতত সে স্লিপ মোডে চলে যাচ্ছে। এই ফাংশনটার এই যে লুপটা, সেটা এখন স্লিপ মোডে চলে যাচ্ছে, নেক্সট ইনস্ট্রাকশনে আর যাবে না। অর্থাৎ এই যে ফাংশনের যে প্রসেসটা চলছে সিপিইউতে, সেটা আপাতত স্লিপ মোডে চলে যাবে বা ওয়েটিং মোডে চলে যাবে, এটা আর এক্সিকিউট হবে না, এই লাইন পর্যন্ত থেমে যাবে। এরপরে যদি এই ইফটা ট্রু না হয়, অর্থাৎ এই ইফ ট্রু না মানে হচ্ছে, এই ট্রু না হওয়া মানে কি, কাউন্ট নট ইকুয়ালস টু এন, তার মানে বাফারে নিশ্চয়ই তাহলে জায়গা খালি আছে। যেমন এই প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাফারটা খালি, মানে এখন বাফার আমাদের কাউন্ট এখানে হচ্ছে আসলে এই ক্ষেত্রে 0,
যদি এরকম হয় যে 0 হয় বা কাউন্ট 3 হইলো, মানে বাফার কাউন্ট যদি ফুল না হয়, মানে কাউন্ট ইকুয়ালস n মানে হচ্ছে পুরো বাফার যদি ফুল না হয়, এর আগে যদি কিছু খালি থাকে, যেমন এখানে এই মুহূর্তে আমরা দেখতেছি আমাদের বাফারটা খালি, তার মানে এই ইফ কিন্তু ট্রু হবে না। তখন আমরা কি করব, ইনসার্ট আইটেম করব। ইনসার্ট আইটেম করা মানে কি, বাফারে ইনসার্ট আইটেম করা মানে হচ্ছে বাফারে, এটা এটা জাস্ট একটা সুডো কোড, এই পুরো জিনিসটাই একটা সুডো কোড, জাস্ট বোঝার জন্য। ইনসার্ট আইটেম মানে হচ্ছে বাফারে আমার প্রোডাক্টটা ইনসার্ট করা। তাহলে এই যে আমার প্রোডাক্ট, আমি সাপোজ আমার বাফারে আমি ইনসার্ট করলাম। এবার কাউন্টের ভ্যালু কি করব, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস ওয়ান। এই যে এখন তো আমার অলরেডি যেহেতু আমি একটা ভ্যালু ইনসার্ট করে ফেলেছি, কাউন্ট আগে ছিল 0, এখন কাউন্ট হয়ে যাবে 1। কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। আর আরেকটা শেষ লাইন এই প্রোডিউসারের কোড, সেটা হচ্ছে যদি কাউন্ট ইকুয়ালস 1 হয়, ওয়েক আপ কনজিউমার। অর্থাৎ এখানে কেন কনজিউমারকে ওয়েক আপ করতে বলা হচ্ছে, এটা আমরা বোঝার আগে একটু কনজিউমারের ফাংশনটায় চলে যাই। কনজিউমারের ফাংশন হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইফ কাউন্ট ইকুয়ালস 0 স্লিপ। কনজিউমারের কাজ কি, আমরা আবারও বলি, কনজিউমারের কাজ হচ্ছে প্রোডাক্ট কনজিউম করা, ইউজ করা। এখন কাউন্ট ইকুয়ালস 0 মানে আমার বাফারে প্রোডাক্ট নাই। কাউন্ট ইকুয়ালস 0 মানে আগে আমরা দেখেছিলাম যখন প্রোডাক্ট ছিল না তখন কাউন্ট ইকুয়ালস 0 হচ্ছিল। কাউন্ট ইকুয়ালস 0 মানে আমার বাফারে প্রোডাক্ট নাই, তাহলে কনজিউমার কি কনজিউম করবে, কনজিউম করার জন্য প্রোডাক্ট লাগবে। তো কাউন্ট ইকুয়ালস 0 যদি হয়, তাহলে কনজিউমার কি মোডে চলে যায়, স্লিপ মোডে চলে যায়। কনজিউমার আর কাজ করে না, তার প্রসেসটা এখানে থেমে যায়, তার হোয়াইল লুপটাও এখানে কাজ করে থেমে যায়, প্রসেসরের সিপিইউ এখান থেকে সরায় নেয়, সে হচ্ছে স্লিপ মোডে চলে যায়। এখন এই কোডটা আবার ফিরে আসি, এখানে ইফ কাউন্ট ইকুয়ালস 1 ওয়েক আপ কনজিউমার, অর্থাৎ কাউন্ট মানে কাউন্ট যদি 0 থাকতো, তাহলে তো কনজিউমার অলরেডি, কাউন্ট যদি 0 হয়, কনজিউমার যেহেতু কোনো প্রোডাক্ট নাই, সে কিন্তু ঘুমে চলে গেছে। এখন কাউন্ট যদি 1 হয়, মানে বিশেষ ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে আমার ধরে নিচ্ছি আমার কনজিউমার স্লিপে আছে, এখন কাউন্ট কিন্তু 1 হয়েছে, মানে একটা প্রোডাক্ট আসছে, এখন আর খালি নেই। তার মানে কি, কনজিউমার এখন কনজিউম করা চাইলে শুরু করতে পারে। এই জন্য কাউন্ট ইকুয়ালস 1 হলে ওয়েক আপ কনজিউমার, অর্থাৎ কনজিউমার যে স্লিপ মুড ছিল সেটা ভেঙে ওয়েক আপ ফাংশনের মাধ্যমে ওয়েক আপ কল পেলে কনজিউমার কিন্তু তার স্লিপ মোড থেকে উঠে যাবে, সে আবার সিপিইউর মাধ্যমে তার যেই বাদ বাকি কোড সেটা প্রসেস করতে পারবে। এখন আবার কনজিউমার বাদ বাকি কোডটা দেখি, আইটেম ইজ ইকুয়াল টু রিমুভ আইটেম। কনজিউমার কাজ কি, কনজিউমার কাজ হচ্ছে বাফার থেকে আইটেম কনজিউম করে রিমুভ করে নেওয়া। তো এখানে আইটেম ইকুয়ালস টু রিমুভ আইটেম যদি আমি দেই, তার মানে কি, সাপোজ আমার এখন, আমি তো প্রডিউসারের কোডের একটা উদাহরণ দেখালাম যে আমি একবার আমি একটা প্রোডাক্ট প্রডিউস করেছি, আর কনজিউমার কি করছে, সেই প্রোডাক্টটা সে কনজিউম করলে কি হবে, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট মাইনাস 1। কাউন্ট কিন্তু অলরেডি 1 হয়েছিল, কিন্তু এই প্রোডাক্টটা কনজিউমার কনজিউম করার ফলে এখন কাউন্ট কি হয়ে যাবে, কাউন্ট মাইনাস হয়ে আবার কি হয়ে যাবে, আবারও কাউন্ট কিন্তু 0 হয়ে যাবে। এখন ইফ কাউন্ট ইকুয়ালস n মাইনাস 1 ওয়েক আপ প্রডিউসার, এইটা কোন ক্ষেত্রে হয়, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা আমি একটু বলি। সাপোজ আমার, আমি আরেকটা বাফার রাখি এখানে, আমি এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা বোঝানোর জন্য বলছি। আমার বাফারে চারটা প্রডিউসার চারটা আইটেম প্রডিউস করেছে, কনজিউমার কনজিউম করে নাই। তাহলে কি, আমার প্রডিউসার পরে কি মুডে চলে যাবে, স্লিপ মুডে। কাউন্ট ইকুয়ালস n হলে, এখানে তো n ইজ ইকুয়াল টু 4, কাউন্ট হচ্ছে কত, কাউন্ট হচ্ছে 4। কাউন্ট ইকুয়ালস n হলে কি হয়, আমরা দেখেছি যে প্রডিউসার স্লিপ মুডে চলে যায়। এখন কনজিউমার সাপোজ একটা প্রোডাক্ট কনজিউম করে ফেলেছে, এই প্রোডাক্টটা কনজিউম করে ফেলছে, তাহলে কি, বাফার খালি হয়ে গেল, কনজিউমার তো কনজিউম করে ফেলছে, তাহলে কি কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট মাইনাস 1 হয়ে এখন এন, কাউন্টের ভ্যালু কত হয়ে যাবে, 4 থেকে নেমে আসবে 3 তে। এখন যদি এরকম অবস্থা হয়, কাউন্ট ইজ ইকুয়াল টু n-1 কত, n-1 হচ্ছে 4 - 1 ইজ ইকুয়াল টু 3, এটা সমান হয়ে গেল 3 ইকুয়ালস 3 হয়ে যাবে, এখানে 3 ইকুয়ালস 3 হয়ে গেল। এর মানে হচ্ছে ওয়েক আপ প্রডিউসার, কারণ এতক্ষণ কিন্তু প্রডিউসার আসলে, তাহলে আমরা বুঝতে পারছিলাম যে প্রডিউসার ঘুমাচ্ছিল, কারণ আইটেম হচ্ছে চারটাই পূরণ হয়ে গেছে, প্রডিউসার ঘুমাচ্ছিল। এখন এই অবস্থায় যখন আমি একটা কনজিউমার কনজিউম করে ফেললো, তখন একটা তো আইটেম কনজিউম হয়ে গেল, তার মানে বাফার একটা ঘর খালি হলো, এখন প্রডিউসার চাইলে প্রডিউস করে একটা প্রোডাক্ট এখানে রাখতে পারে। সেক্ষেত্রে বলতেছি যে এই ক্ষেত্রে
এই করতে কনজিউমার কোড থেকে আমরা ওই যে স্লিপে চলে গিয়েছিল আমার প্রডিউসার, তাকে কিন্তু ওয়েক আপ কল দিতে পারি। এরপর আইটেমটা কনজিউম করে জাস্ট প্রিন্ট, আইটেমটা প্রিন্ট করবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য কোড বা সুডো কোড, যে আসলে কিভাবে আমরা প্রডিউসার কনজিউমার একটা শেয়ার্ড মেমোরি ইউজ করে, অর্থাৎ একটা আমরা দেখতে পাচ্ছি একটা শেয়ার্ড মেমোরি এবং একটা শেয়ার্ড ইনফরমেশন। এই যে কাউন্ট, এই কাউন্ট ভেরিয়েবলটা কিন্তু দুইজনের জন্যই। এই কাউন্ট ভেরিয়েবলটা কে কাজে লাগাচ্ছে? প্রডিউসারও কাজে লাগাচ্ছে, কনজিউমারও কাজে লাগাচ্ছে, এবং একটা শেয়ার্ড বাফার ইউজ করতেছে, একটা শেয়ার্ড মেমোরি প্রডিউসার ইউজ করতেছে এবং কনজিউমার ইউজ করতেছে, এবং কাউন্টের মাধ্যমে, কাউন্ট ভ্যারিয়েবলের মাধ্যমে তারা খোঁজ রাখতেছে যে বাফারের অবস্থা কি, এখন কি প্রডিউস করা যাবে কিনা, বা এখন কি কনজিউম করা যাবে কিনা, এখন কি আমি প্রডিউস করা আর যাবে না তাহলে আমি স্লিপে চলে যাই, বা এখন আর কনজিউম করা যাবে না বাফার খালি তাহলে আমি স্লিপে চলে যাই। এই ডিসিশন গুলো এই কাউন্ট ভ্যারিয়েবলের উপরে নির্ভর করে হচ্ছে শেয়ার্ড বাফারের মাধ্যমে। এটা অবশ্যই বাউন্ডেড বাফার প্রবলেম, যেহেতু আর এটা জাস্ট 4 ঘরের একটা বাফার বলেছি, তো এটা বাউন্ডেড বাফার প্রবলেম। তো এই যে সলিউশনটা, এটা একটা সমস্যাও ক্রিয়েট করে, যেটাকে বলবো আমরা রেস কন্ডিশন। এবং এই রেস কন্ডিশন কি, এই যে একই ভ্যারিয়েবল, যেহেতু প্রডিউসার এবং কনজিউমার একই ভ্যারিয়েবল ইউজ করতেছে কাউন্ট, এই কাউন্ট যদি ঠিকমতো আপডেট না হয় প্রডিউসার এবং কনজিউমারের হিসাব গোলমাল লেগে যাবে, এবং কাউন্ট আপডেট না হওয়ার কারণও আছে, সেটাকে বলে রেস কন্ডিশন। এই রেস কন্ডিশন নিয়ে আমরা সামনের লেকচারগুলোতে পড়বো। তো এই সলভটা আসলে পারফেক্ট সলভ না, এই সলভটাকে আমরা পারফেক্ট বলবো না, যেহেতু এটা রেস কন্ডিশন উত্থাপন হয়। এটার আরেকটা পারফেক্ট সলভ আছে, সেটা হয়তো কোনো একটা লেকচারে আলোচনা করা হবে, যে প্রডিউসার কনজিউমারের আরেক ধরনের সলভ আছে সেমাফোর দিয়ে, সেটা হয়তো কোনো একটা লেকচারে আলোচনা করা হবে। তো এই সলভটা হচ্ছে পারফেক্ট সলভ না, যেহেতু এখান থেকে রেস কন্ডিশনের জন্ম হয়। তো এইটাই হচ্ছে গিয়ে মোটামুটি আমার প্রডিউসার কনজিউমারের যে সুডো কোড সেটা। ওকে, আমরা তো এতক্ষণ বর্ণনা করছিলাম শেয়ার্ড মেমোরি মেসেজ পাস, শেয়ার্ড মেমোরি কমিউনিকেশন সিস্টেমটা নিয়ে। এবার হচ্ছে আমরা যে আরেকটা কমিউনিকেশন সিস্টেম দেখলাম, যেটা মেসেজ পাসিং সিস্টেম, সেটা আসলে কিভাবে কাজ করে আমরা বলেছিলাম। সাপোজ প্রসেস পি এন্ড প্রসেস কিউ ওয়ান্টস টু কমিউনিকেট, তখন দে মাস্ট সেন্ড মেসেজেস টু এন্ড রিসিভ মেসেজেস ফ্রম ইচ আদার। তাহলে এখানে দুইটা কাজ হবে, দুইটা ফাংশন হবে। একটা ফাংশন হচ্ছে সেন্ড ফাংশন, একটা ফাংশন হচ্ছে রিসিভ ফাংশন। যখন এদেরকে এটা কমিউনিকেট করতে হলে কমিউনিকেট একটা লিঙ্ক থাকতে হবে, একটা কমিউনিকেশন লিঙ্ক থাকতে হবে, এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে মেসেজ কিউতে মেসেজটা স্টোর হবে। সাপোজ পি কিউতে ডাটা পাঠাতে চায়, তখন সে কি করবে, পি মেসেজ কিউতে, সাপোজ সে মেসেজ কিউতে তার ডেটা যেটা হচ্ছে M2 সেটা পাঠাতে চাচ্ছে, তো সেই ডেটাটা, সেই মেসেজটা মেসেজ কিউতে জমা হবে, এবং মেসেজ কিউ থেকে রিসিভ ফাংশনের মাধ্যমে, সেন্ড ফাংশনের মাধ্যমে পি ডেটাটা মেসেজ কিউতে পাঠালো, এবং রিসিভ ফাংশনের মাধ্যমে মেসেজ কিউ থেকে ডেটাটা কিউ নামের প্রসেস নিল। তাইলে এই সেন্ড ফাংশন এন্ড রিসিভ ফাংশন দুইটাই কিন্তু হচ্ছে সিস্টেম কল, কারণ আমরা জানি যে মেসেজ কিউ থেকে ডেটা আসলে পাঠায় কে, প্রসেসে ডেটা পাঠাচ্ছে হচ্ছে কার্নেল। সো মেসেজ কিউটা অ্যাক্সেস করছে হচ্ছে কার্নেল, তো এই কার্নেলের অ্যাক্সেস করার জন্য সিস্টেম কল করা লাগে আর কি। সো এটা হচ্ছে গিয়ে মেসেজ কিউটা থাকে কার্নেলে, যেটা আমরা দেখে এসেছি, মেসেজ কিউটা কিন্তু কার্নেলে থাকে। এখন এই মেসেজ পাসিং সিস্টেমটা ছোট ছোট অ্যামাউন্ট অফ ডেটা এক্সচেঞ্জ করার জন্য দরকার, বড় অ্যামাউন্ট হলে কিন্তু শেয়ার্ড মেমোরিটাই, একটু আগে যে দেখলাম মেমোরি শেয়ার করছে, দুইটা বাফার একটা সেম বাফার শেয়ার করছে, যে প্রবলেমটা সলভ হলো। তো শেয়ার্ড মেমোরিটাই কিন্তু বেশি কনভিনিয়েন্ট আর মোর সুইটেড ফর ডিস্ট্রিবিউটেড সিস্টেমস দেন শেয়ার্ড মেমোরি। শেয়ার্ড মেমোরি যেসব সিস্টেম শেয়ার্ড মেমোরি নিয়ে কাজ করে, আমরা কিন্তু দেখেছি যে মাল্টি প্রসেস সিস্টেমে শেয়ার্ড মেমোরি নিয়ে কাজ হয়। তো শেয়ার্ড মেমোরি ছাড়া যারা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যেগুলো হচ্ছে আলাদা আলাদা ফুল আলাদা আলাদা সিস্টেম, আমরা দেখেছিলাম আমাদের অপারেটিং সিস্টেমের টাইপ পড়ার সময়, যেগুলো হচ্ছে হোল আলাদা আলাদা সিস্টেম, তাদের মধ্যে কমিউনিকেশনের জন্য শেয়ার্ড মেমোরি যেহেতু নাই, তাদের মধ্যে কমিউনিকেশনের জন্য এই মেসেজ পাসিং সিস্টেমটা বেশি কনভিনিয়েন্ট। তো আমরা এখন একটা ভিন্ন টপিকে চলে যাব। আমরা আগেও যে জিনিসটা আলোচনা করেছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রসেসেস এন্ড থ্রেডস। তো এখন আমরা এই থ্রেড আর প্রসেসের ডিফারেন্সটা নিয়ে একটু আলোচনা করি।
So actually, threads are the units of activity of the process. So there can be many many threads in a process. So so we can distinguish between the process based on the number of threads, that there can be single threaded process where the process um, will be having a single thread where there is only one thread. Then we can say that this is single threaded process. And there can be multi-threaded process where there there are multiple or uh, more than one thread in a process. Then we can say, or you can call that process as multi-threaded process. So in a process have the codes, the data, the source files that it use to execute its code. তাইলে একটা প্রসেসের যে কোড সেটা এক্সিকিউট করার জন্য তার কোড দরকার হয়, যে যে একটা প্রসেসের যে টাস্ক সেটা এক্সিকিউট করার জন্য তার কোড দরকার হয়, ডেটা দরকার হয়, সোর্স ফাইল দরকার হয়। এটা হচ্ছে কমন। এবং প্রসেসের কিন্তু সেই কোডগুলোর জন্য, সেই কোডগুলো স্টোরের জন্য রেজিস্টার দরকার হয়, সেই কোড ম্যানেজমেন্টের জন্য স্ট্যাক দরকার হয়। তো এই রিসোর্স গুলো দরকার হয়। সো দিজ রিসোর্সেস আর নিডেড ফর আ প্রসেস টু এক্সিকিউট। এখন সিঙ্গেল থ্রেডেড প্রসেসের যেহেতু থ্রেড একটা থাকে, সেই একটা থ্রেড তো কি প্রসেসের ইউনিট অফ অ্যাক্টিভিটি। সো এই থ্রেডটাই যেহেতু একটাই আছে, তো সে হচ্ছে প্রসেসের সব যে রিসোর্স আছে সব ব্যবহার করে। সিঙ্গেল থ্রেডেড প্রসেসের একটা থ্রেডই প্রসেসের সব রিসোর্স ব্যবহার করে। আর এখানে মাল্টি থ্রেডেড প্রসেসের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কমন কি, প্রত্যেকটা থ্রেডই মাল্টি থ্রেড প্রসেসে একটা প্রসেসের মধ্যে অনেকগুলো থ্রেডের প্রত্যেকটা থ্রেডের জন্যই ডেটা কোড এটা কমন। কোড আর ডেটা ফাইল, সোর্স ফাইল, এগুলো এরা হচ্ছে কমন, এরা আলাদা আলাদা থাকবে না। বাট প্রত্যেকটা থ্রেডের জন্য রেজিস্টার আর স্ট্যাক আলাদা আলাদা থাকবে। মানে এইটা তারা এই রিসোর্স দুটো তারা শেয়ার করবে না। তাহলে রেজিস্টার আর স্ট্যাক শেয়ার্ড হবে না। তাহলে একটা প্রসেসের যদি মাল্টিপল থ্রেডস থাকে, তাহলে মাল্টিপল থ্রেডের প্রত্যেকে কোড ডেটা সেকশনটা শেয়ার করবে, বাট নিজেদের আলাদা আলাদা রেজিস্টার স্ট্যাক থাকবে, এবং তারা আলাদা আলাদা রেজিস্টার স্ট্যাক ব্যবহার করবে। তাহলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি। ওকে, তো একটা প্রসেসের মেইনলি যেটা থাকবে সেটা আমি আবারও বলছি, রেজিস্টার স্ট্যাক এটা থাকবে, এবং প্রসেসের পিআইডি থাকবে, প্রসেসের প্রসেস আইডি থাকবে, প্রসেসের জন্য রেজিস্টার থাকবে, আলাদা স্ট্যাক থাকবে। তো প্রত্যেকটা প্রসেসের রেজিস্টার থাকবে, স্ট্যাক থাকবে এবং পিআইডি থাকবে। এটা যদি আমরা একটু দেখতে চাই, if we can see it in the practical life, that will be better for us. Let's see. Proc. Okay, I am running an application of Windows. এখানে আমরা এখন যে রানিং প্রসেস গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের। যেমন আমার ক্রোম অ্যাপ্লিকেশন, এই ক্রোম অ্যাপ্লিকেশনের প্রসেস চলছে। এইখানে একটা প্রসেস আমি ক্লিক করলাম এবং ক্লিক করে দেখতে পাচ্ছি যে থ্রেডের আইডি আছে, থ্রেডের আইডি। আচ্ছা, আমি এখানে পিআইডি বলেছি ভুলে। প্রত্যেকটা থ্রেডের আলাদা আলাদা টিআইডি থাকবে, অর্থাৎ থ্রেড আইডি থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই একটা প্রসেসের আন্ডারে কতগুলো, যেই প্রসেসটা থেকে আমি ডাবল ক্লিক করে আসলাম, অর্থাৎ এই প্রসেসটা, একটা অ্যাপ্লিকেশন অনেকগুলো প্রসেস, একটা প্রসেস দেখলাম যে একটা প্রসেসের আন্ডারে কিন্তু অনেকগুলো থ্রেড রানিং। হয়তো একটা ক্রোম ট্যাবের হচ্ছে গিয়ে, সাপোজ আমি একটা ওয়েবসাইট চালাচ্ছি, সেই ওয়েবসাইটের যখন আমি ডাউনলোড করি সেই ওয়েবসাইটটা থেমে যায় না, সেই ওয়েবসাইটটা আমি দেখতে পাই একই সাথে ডাউনলোড হতে থাকে। তো হয়তো ডাউনলোডের জন্য একটা থ্রেড ইউজ করতেছে ওই ট্যাবের। আবার যে ওয়েবসাইট যে আমি দেখছি বিভিন্ন জিনিস লোড হচ্ছে, ভিডিও লোড হচ্ছে, তারপর হচ্ছে টেক্সট লোড হচ্ছে,
প্রত্যেকটার জন্য হয়তো আলাদা আলাদা থ্রেড কাজ করছে। তো এইখানেই একটা প্রসেসের মাল্টিপল থ্রেড কেন দরকার হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রেড আইডি, ইভেন আমি যদি এই থ্রেডটা সিলেক্ট করে তার স্ট্যাক দেখতে চাই, এই থ্রেডের কিন্তু তার স্ট্যাকটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি যে থ্রেডের আলাদা আলাদা অস্তিত্ব আছে, প্র্যাকটিক্যালি আমরা দেখলাম। এবার হচ্ছে থ্রেডের বেনিফিট কাকে বলবো, থ্রেডের বেনিফিট কখন আমরা পাবো। সো বেনিফিট আমরা কখন পাবো, একটা তো হচ্ছে গিয়ে থ্রেডিং হলে কি হবে, আমাদের হচ্ছে যদি মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্ট হয়, অর্থাৎ আমার প্রসেসে একের অধিক থ্রেড থাকে, তাহলে কি হবে, রেসপন্সিভনেস, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমার যে কাজটা, সেইটা যে টাস্কটা করার কথা, অ্যাচিভ করার কথা, সেই টাস্কটা আমি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। এরপর হচ্ছে রিসোর্স শেয়ারিং। আমরা যদি খেয়াল করি মাল্টি থ্রেডেড প্রসেসের ক্ষেত্রে এরা কিন্তু রিসোর্স, তিনটা থ্রেড অর্থাৎ একাধিক থ্রেড কিন্তু সেম রিসোর্স শেয়ার করছে, এক্ষেত্রে রিসোর্স শেয়ারিংটা কাজে লাগছে। তাহলে রিসোর্স শেয়ার্ড হচ্ছে among the threads, এবং ইকোনমিক্যাল, কারণ কি এখানে মাল্টি প্রসেসের যখন আমরা মাল্টি থ্রেড হচ্ছে তখন কিন্তু এটা ইকোনমিক্যাল কেন, কারণ আমার এখানে আমি যখন থ্রেড আমি যখন মাল্টি প্রসেস চালাচ্ছি তখন আমার এইদিকে যে রেজিস্টার স্ট্যাক এগুলো কিন্তু আহ, একটা প্রসেসের জন্য যে ডেডিকেটেড রিসোর্স সেগুলোই ইউজ করা হচ্ছে। তাহলে একটা প্রসেসের জন্য যে ডেডিকেটেড রিসোর্স আছে, থ্রেড থ্রেড কিন্তু সেই ডেডিকেটেড রিসোর্স ইউজ করছে, বাইরের কোনো রিসোর্স সে ইউজ করছে না। এই কারণে আমরা তাকে বলবো যে সে ইকোনমিক্যাল। এবার ইউটিলাইজেশন অফ মাল্টি প্রসেসর আর্কিটেকচার, এটা একটা বেনিফিট। আমরা যদি মাল্টি প্রসেসর আর্কিটেকচার দেখি, যে আমরা কিন্তু দেখেছি যে কোর শেয়ারিং এর মাধ্যমে বা শেয়ারিং এর মাধ্যমে প্রসেসর শেয়ারিং এর মাধ্যমে মাল্টি প্রসেসর আর্কিটেকচারটা গড়ে ওঠে। তাহলে আমাদের যদি এখানে বেশি কোর থাকে, একের অধিক কোর থাকে, তাহলে কি হবে, আমাদের এই যে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং, সাপোজ আমার একটা টাস্কের জন্য, যেটা আমি বললাম যে আমার সাপোজ গুগলের একটা প্রসেসে, গুগল ক্রোমের একটা প্রসেসে তিনটা থ্রেড চলছে, কোন থ্রেড হচ্ছে ডাউনলোডের জন্য ব্যবহার করছি, কোন থ্রেড হচ্ছে আমার একই সাথে আমি ভিডিও দেখছি, একই সাথে টেক্সট পড়ছি, একই সাথে সবগুলো কাজ হচ্ছে। সাপোজ সেই প্রসেসটা মাল্টি থ্রেডিং ইউজ করে, প্রত্যেকটা থ্রেড এক একটা কাজ করছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু মাল্টিপল কোর ইউজ হয়, মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্টে যেহেতু মাল্টিপল কোর ইউজ হয়, তাহলে এই মাল্টিপল কোর ইউজের জন্য আমরা কিন্তু কি করতে পারি, প্রত্যেকটা থ্রেড এক একটা কোরে ইউজ হবে। লাইক এই থ্রেডটা যেহেতু আমার কোর আছে, সাপোজ আমি আই হ্যাভ 3 কোর, সাপোজ আমার 3টা কোর আছে, তাহলে এই থ্রেডটা একটা করে যাবে, এই থ্রেডটা আরেকটা করে যাবে, এই থ্রেডটা আরেকটা করে যাবে। তাহলে কি হলো, আমার যে মাল্টি প্রসেসিং যে এনভায়রনমেন্টটা, যেখানে মাল্টি প্রসেসর একসাথে কাজ করতে পারে, সেই এনভায়রনমেন্টটার আমি কিন্তু সুবিধা নিতে পারছি, যেখানে থ্রেডিং এর মাধ্যমে মাল্টি প্রসেসিংটা হচ্ছে মাল্টি থ্রেডিং এর মাধ্যমে। মাল্টি থ্রেড কি আবার মানে দুইটা ওয়ার্ড কিন্তু একটু কনফিউজিং মনে হতে পারে, যে মাল্টি থ্রেডিং আর মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং হচ্ছে প্রসেসর, যে যে জেনেরিক প্রসেসরটা সেটা ডিফারেন্ট কোর, মানে তিনটা প্রসেসর, তিনটা কোর মানে তিনটা প্রসেসর আছে। আর মাল্টি থ্রেডিং মানে একটা প্রসেসরই তিনটা থ্রেড সাইমালটেনিয়াসলি চলছে। তাহলে আমার যদি মাল্টি প্রসেসিং আর্কিটেকচার হয়, তাহলে তিনটা থ্রেড যারা সাইমালটেনিয়াস চলছিল তারা হয়তো তিনটা প্রসেসরে একই সাথে সাইমালটেনিয়াসলি এক্সিকিউট হতে পারবে। এইভাবেই মাল্টি থ্রেডিং মাল্টি প্রসেসিং এর সুবিধা বা বেনিফিটটা নিতে পারবে। আচ্ছা, তো থ্রেড সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউজার থ্রেড, যেটা হচ্ছে গিয়ে আমাদের ইউজার যে অ্যাপ্লিকেশন গুলো তার যে থ্রেড, সেই অ্যাপ্লিকেশনের থ্রেডকে আমরা বলবো ইউজার থ্রেড। এবং কার্নেল থ্রেড, যেটা হচ্ছে ওএস এর যে থ্রেড গুলো, যে অপারেটিং সিস্টেম লেভেলের কোডের বা সিস্টেম কোডের কার্নেল কোডের যে থ্রেড, তাকে আমরা বলবো কার্নেল থ্রেডস, অপারেটিং সিস্টেমের সিস্টেম কোডের থ্রেডস। তো আমাদের ইউজার থ্রেডের, অর্থাৎ আমাদের যে ইউজার অ্যাপ্লিকেশন থ্রেড, সেই ইউজার অ্যাপ্লিকেশন থ্রেডের কিন্তু
কার্নেল থ্রেড ইউজ করা লাগবে, কারণ আমরা যদি সিস্টেম কলের কথা ভুলে না যাই, ইউজার অ্যাপ্লিকেশনের কোডের কিন্তু we need to call the system in order to execute most of the codes of the user application. So user application থ্রেডের অবশ্যই কার্নেল থ্রেড ইউজ করা লাগবে. So there must exist a relationship between user thread and the kernel thread. তো এই রিলেশনশিপটা কিরকম হতে পারে? দেয়ার ক্যান বি থ্রি টাইপস অফ রিলেশনশিপ মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে. একটা হচ্ছে মেনি টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে মেনি টু মেনি. এই তিনটা রিলেশনশিপকে আমরা বর্ণনা করব. এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেনি টু ওয়ান. এই রিলেশনশিপটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ. ওকে, এই মেনি টু ওয়ান রিলেশনশিপটা কি? যেখানে মেনি টু ওয়ান মানে অনেকগুলো একাধিক ইউজার থ্রেড থাকবে আর একটা কার্নেল থ্রেড থাকবে. একাধিক ইউজার থ্রেড থাকবে আর একটা কার্নেল থ্রেড থাকবে. তো এইখানের প্রসেসটা কি অ্যাকচুয়ালি, এখানে কি হচ্ছে, এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখতে হবে যে এইখানে যেহেতু একাধিক ইউজার থ্রেড আছে, তাহলে একাধিক ইউজার থ্রেড কাজ করলো যে এই ইউজার থ্রেডের কোড, এই ইউজার থ্রেডের কোড, এই ইউজার থ্রেডের কোড, এটার কোড সাইমালটেনিয়াসলি কাজ করলেও, সাপোজ আই হ্যাভ কোয়াড কোর, আমরা বলি না কোয়াড কোর কম্পিউটার মানে কি, আমার কোর কম্পিউটার প্রসেসর কয়টা, কোর কয়টা, চারটা. তাহলে কোয়াড কোর প্রসেসর বা ডুয়েল কোর, আমরা বললাম আমাদের কম্পিউটার হচ্ছে ডুয়েল কোর. ডুয়েল কোর হলে আমার কোর হচ্ছে দুইটা, ফিজিক্যাল কোর দুইটা. এখন আমার এখানে যদি ইউজার থ্রেড হচ্ছে চারটা হয়, তাহলে সেই, এবং তার যদি কার্নেল থ্রেড একটা হয়, তাহলে কি চারটা ইউজার থ্রেডের সাথে একটা কার্নেল থ্রেডের রিলেশনশিপ. এখন আমার কোড যদি চারটা হয়, তাহলে একটা কার্নেল থ্রেড কিন্তু এট এ টাইম একটা কোরই ইউজ করতে পারে. একটা কার্নেল থ্রেড এট এ টাইম একটা কোর ইউজ করতে পারে. তাহলে এখানে আমার চারটা থ্রেড সাইমালটেনিয়াসলি চলার কথা থাকলেও, যদি সাপোজ আমার মাল্টি প্রসেসিং এর প্রয়োজন হয়, যে আমি চারটা প্রসেসর একসাথে ইউজ করব, সেটা আমি পারবো না, কারণ এই চারটার সম্পর্ক একটা কার্নেল থ্রেডের সাথে, মানে সব প্রসেস তো যে সিস্টেম কল করবে. সো আগে হচ্ছে গিয়ে কার্নেল থ্রেডের কাছে এরা যাবে. এখন কার্নেল থ্রেড কি করবে, সে যেহেতু একটা কার্নেল থ্রেড, সে তো একটা করে এক্সিকিউট হবে. তাহলে এখানে আমি যে মাল্টি থ্রেডিং এর যে সুবিধা, সেটা ঠিক মতো উঠাতে পারছি না. আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা থ্রেডের যদি সাপোজ প্রসেসিং ব্লক করা লাগে, সাপোজ সে আইও চাচ্ছে বা কিছু একটার জন্য সে হচ্ছে ইন্টারাপ্ট করতে চায় প্রসেসরটাকে, তাহলে কি একটা থ্রেডের সাপোজ এখন সিস্টেম কলের দরকার, এখন একটা থ্রেডের সিস্টেম কলের দরকার, সিস্টেম কল ব্লক করা দরকার, তাহলে সে কার্নেলকে দিয়ে সে কার্নেলকে ব্লক করে রাখছে, তার হয়তো আইও দরকার, ইন্টারাপ্ট করে রাখছে. এখন যেহেতু সবগুলো এখানে চারটা থ্রেডের সাথেই, অর্থাৎ একাধিক থ্রেডের সাথে একটা কার্নেল থ্রেডের মাত্র সম্পর্ক, এখন কোনো একটা থ্রেডের জন্য যদি এখানে সিস্টেমটা ব্লক হয়ে থাকে, অন্যরা কিন্তু তখন এক্সিকিউট করতে পারছে না, কারণ একটা থ্রেডের জন্য কার্নেল থ্রেড ইন্টারাপ্টেড হয়ে বসে আছে, একটা থ্রেডের জন্য কার্নেল থ্রেড ইন্টারাপ্টেড হয়ে বসে আছে, বাদ বাকি থ্রেড গুলো কিন্তু তাহলে যে মাল্টি থ্রেডিং এর যে অপরচুনিটি, অর্থাৎ একই সাথে সাইমালটেনিয়াসলি কাজ হওয়া, সেটা নিতে পারছে না, কারণ তারা যখন কার্নেল থ্রেডের কাছে যাচ্ছে, কার্নেল থ্রেড কিন্তু অলরেডি ব্লকড, কার্নেল থ্রেড কিন্তু তখন অলরেডি ব্লকড. অলরাইট, তো তখন হচ্ছে কার্নেল থ্রেড অলরেডি ব্লক, এই কারণে অন্য থ্রেড গুলো তখন ইউজ করতে পারছে না কার্নেল থ্রেডকে. তাহলে আমার যে মাল্টি থ্রেডিং এর যে ইচ্ছাটা, যে অবজেক্টিভটা, সেটা কিন্তু এখানে পূরণ হচ্ছে না. যেহেতু দুইটা কারণ, একটা হচ্ছে একটা থ্রেড যদি সিস্টেম ব্লক করে রাখে, অন্যরা ইউজ করতে পারছে না, যেহেতু প্রত্যেকটা থ্রেডই শুধুমাত্র একটা কার্নেল থ্রেডের সাথে রিলেশন আছে. আর সেকেন্ডলি, একটা কার্নেল থ্রেড একটা কোরেরই সুবিধা উঠাইতে পারে, মাল্টিপল কোরের সুবিধা উঠাইতে পারে না. তাহলে মাল্টি থ্রেডিং যে মাল্টিপল কোরে হবে, অর্থাৎ মাল্টি প্রসেসিং আর্কিটেকচারের যে সুবিধাটা নিবে, সেটাও পারতেছে না. তাহলে এরপরে আসলো ওয়ান টু ওয়ান মডেল. তাহলে নতুন সলিউশন কি হলো, যে তাইলে
আমাদের একটা ইউজার থ্রেডের একটা কার্নেল থ্রেড থাকবে, একটা ইউজার থ্রেডের একটা কার্নেল থ্রেড থাকবে, একটা ইউজার থ্রেডের একটা কার্নেল থ্রেড থাকবে। তো এখানে ইয়াটা কি হলো যে তাহলে চারটা কার্নেল থ্রেড আমার যদি কোয়াড কোর কম্পিউটার হয়, যদি কোয়াড কোর কম্পিউটার হয় তাহলে চারটা কার্নেল থ্রেড একই সাথে আহ, চারটা কোরে অর্থাৎ চারটা প্রসেসরে কাজ করতে পারবে। তাহলে কি হলো, একটা ইউজার থ্রেড, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি একটা প্রতিটা ইউজার থ্রেড একটা করে কার্নেল থ্রেডকে নিয়ে যাচ্ছে, প্রতিটা ইউজার থ্রেড একটা করে কার্নেল থ্রেডকে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট অফ রিসোর্সেস। কার্নেল থ্রেডের রিসোর্স কিন্তু একটা ইউজার থ্রেডই নিয়ে যাচ্ছে, একটা কার্নেল থ্রেডের রিসোর্স একটা ইউজার থ্রেডই নিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ওয়েস্ট অফ রিসোর্সেস। যদিও এখানে ওই সমস্যাটার সমাধান হয় যে ব্লক করে রাখলো না, মানে একজনের যদি একটা কার্নেল থ্রেড প্রয়োজন হয় তাহলে সে নিজেরটা নিজে ব্লক করে রাখলো, অন্যদের কাজ আর ব্লকিং হলো না। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে একটা ইউজার থ্রেড যেহেতু একটা কার্নেল থ্রেড ইউজ করছে, তাহলে রিসোর্সটা নষ্ট হচ্ছে, যেহেতু একটা কার্নেল থ্রেডের রিসোর্স কিন্তু অনেকগুলো ইউজার থ্রেড ইউজ করতে পারে, এখানে রিসোর্সটা নষ্ট হচ্ছে। এখন লাস্টেরটা হচ্ছে সবচেয়ে বেটার, যেটা সেটা হচ্ছে মেনি টু মেনি মডেল। মেনি টু মেনি মেনি মডেলে কি হচ্ছে, যেখানে আমাদের মেনি অর্থাৎ একের অধিক ইউজার থ্রেড একের অধিক কার্নেল থ্রেডের সাথে কানেক্টেড, একের অধিক ইউজার থ্রেড একের অধিক কার্নেল থ্রেডের সাথে কানেক্টেড, সেটাকে আমরা মেনি টু মেনি মডেল বলবো। এইখানে কিন্তু একই সাথে একটা কার্নেল থ্রেড যেমন একাধিক ইউজার থ্রেড ইউজ করতে পারছে, পাশাপাশি আমাদের এখানে সাপোজ এটা ব্লক হয়ে গেছে, সমস্যা নাই, যেহেতু এদের সম্পর্ক এটার সম্পর্ক আবার এটার সাথেও আছে, তাহলে এরা যে কোনো কার্নেল থ্রেড ইউজ করতে পারে, তাহলে ব্লক হলে সমস্যা নাই। আবার একটা কার্নেল থ্রেডকে একাধিক ইউজার থ্রেড ইউজও করতে পারছে, সেটা ইউজফুল হচ্ছে। আবার যেটা হচ্ছে মাল্টি প্রসেসিং আর্কিটেকচারের ক্ষেত্রে, যে মাল্টি প্রসেসিং আর্কিটেকচারের ক্ষেত্রে কি হচ্ছে যে একাধিক কোরের যে সুবিধাটা, যেমন কোয়াড কোর, তাহলে চারটা প্রসেসরের সুবিধাই কিন্তু আমরা নিতে পারছি, যে এক একটা কার্নেল থ্রেড এক একটা কোরে চলছে, তো মাল্টি প্রসেসিং এর সুবিধাটাও নিতে পারছি। এক্ষেত্রে নিয়ম হচ্ছে মেনি টু মেনি মডেলের একটা কিন্তু নিয়ম, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে মেনি টু মেনি মডেলে ইউজার থ্রেডের সাথে যে কার্নেল থ্রেডের রিলেশন থাকবে সেটা আহ, কম হতে পারে, ইউজার থ্রেডের চেয়ে কম হতে পারে, এবং বা ইউজার থ্রেডের সমান হতে পারে, ইউজার থ্রেডের চেয়ে কম হতে পারে, বা ইউজার থ্রেডের চেয়ে কম হতে পারে। অর্থাৎ ইউজার থ্রেড যদি n সংখ্যা হয়, এটা n-1 হতে পারে, অথবা ইউজার থ্রেডের সমান হতে পারে। তাহলে এখানে যেমন চারটা ইউজার থ্রেড আছে, তিনটা কার্নেল থ্রেড আছে, সমস্যা নেই, এটা কি ইউজার থ্রেডের চেয়ে এক কম। এটা চাইলে ইউজার থ্রেডের সমান হতে পারে, অর্থাৎ চারটা, এর বেশি হতে পারে না। অর্থাৎ চারটা ইউজার থ্রেডের জন্য পাঁচটা কার্নেল থ্রেডের সাথে সম্পর্ক, এরকম মেনি টু মেনি মডেল সাপোর্ট করে না। কম হতে পারে একটা, সমান হতে পারে ইউজার থ্রেড আর কার্নেল থ্রেডের সংখ্যা, কিন্তু ইউজার থ্রেড আর কার্নেল থ্রেডের সংখ্যা বেশি হতে পারে না। মানে কার্নেল থ্রেডের সংখ্যা ইউজার থ্রেড থেকে বেশি হতে পারে না। ওকে, এবার আমরা থ্রেডিং লাইব্রেরিজ এর সাথে পরিচিত হব। থ্রেড লাইব্রেরিজ, তাহলে থ্রেড লাইব্রেরিজ কি, যে লাইব্রেরি বা এপিআই কল করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস কল করে আমরা থ্রেডিং করব, সেটা ওএস এর নিজস্ব লাইব্রেরি হতে পারে, পোসিক্স স্ট্যান্ডার্ড মেনটেন করা লাইব্রেরি, পিথেডস বলে ওটাকে, এটা উইন্ডোজ 32 থ্রেড হতে পারে, অথবা এটা জাভা থ্রেড হতে পারে, যেখানে আমরা জাভার লাইব্রেরি ইউজ করে জাভার অ্যাপ্লিকেশন থ্রেড বানাবো। সেই লাইব্রেরি দিয়ে আর কি, এটা যদি অপারেটিং সিস্টেম ল্যাবে চাইলে দেখানো যায় আর কি, যে জাভার লাইব্রেরি দিয়ে আমি জাভা থ্রেড তৈরি করছি, সেটা চাইলে দেখানো যাবে। আচ্ছা, এখন হচ্ছে থ্রেডিং ইস্যুস গুলো, যেটা বলছিলাম যে প্রথম ইস্যু হচ্ছে থ্রেড ক্যান্সেলেশন। থ্রেড ক্যান্সেলেশন একটা ইস্যু। আর একটা হচ্ছে সিগন্যাল হ্যান্ডলিং, এটা একটা ইস্যু। থ্রেড ক্যান্সেলেশন মানে কি, থ্রেড ক্যান্সেলেশন কি রকম ইস্যু হতে পারে, আমি থ্রেড ক্যান্সেলেশন ইস্যুটা নিয়ে আগে কথা বলি। সাপোজ এখানে কি লেখা, টার্মিনেটিং আ থ্রেড বিফোর
ইট হ্যাজ ফিনিশ। তাহলে থ্রেড ক্যান্সেলেশনটা কি আসলে? থ্রেড টার্মিনেশন। কোনো কারণে আমার গুগল ক্রোম চলছে, আমি অল্টার এফ দিয়ে দিলাম, আমার একটা গেম চলছে, আমি অল্টার এফ দিয়ে দিলাম, কোনো কারণে আই ওয়ান্ট টু টার্মিনেট মাই থ্রেড, মাই প্রসেস, যেটা হঠাৎ করে আই ওয়ান্ট টু ক্যান্সেল, তখন কি হবে? এইটা দুই ভাবে এটা ক্যান্সেলেশনের জন্য কোড করা যায়, দুই ভাবে এটা ক্যান্সেলেশন সম্ভব। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন, আর একটা হচ্ছে ডেফার্ড ক্যান্সেলেশন। আবার বলছি, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন, একটা হচ্ছে ডেফার্ড ক্যান্সেলেশন। এখন যেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন, সেটা হচ্ছে টার্মিনেটস দ্য টার্গেট থ্রেড ইমিডিয়েটলি। তাইলে আমার যখনই আমি ক্যান্সেলেশন করতে চাইবো অ্যাসিঙ্ক্রোনাস এর ক্ষেত্রে, টার্গেট থ্রেডের যে কোড, সেটার কোড আর এক্সিকিউট হতে না দিয়ে ইমিডিয়েটলি আমি থ্রেডটা ক্যান্সেল করে দিব। সাপোজ আমি গুগল ক্রোমকে অল্টার F4 দিয়ে ডিলিট করে দিলাম, অল্টার F4 দিয়ে আমি এখন ক্লোজ করে দিলাম, যার ফলে গুগল ক্রোম বন্ধ হয়ে গেল। এটা একটা অপশন হতে পারে যে অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন সাথে সাথে আমি টার্মিনেট করার ইচ্ছা করার সাথে সাথে আমার থ্রেডটা টার্মিনেট হয়ে যাবে, আর তাকে কোনো সুযোগ দেওয়া হবে না। আরেক ধরনের ক্যান্সেলেশন হতে পারে যেটা হচ্ছে ডেফার্ড ক্যান্সেলেশন। ডেফার্ড ক্যান্সেলেশনটা কি? অ্যালাউস দ্য টার্গেট থ্রেড টু পিরিয়ডিক্যালি চেক ইফ ইট শুড বি ক্যান্সেলড। তার মানে আমি সুযোগ দিচ্ছি আমার টার্গেট থ্রেডকে, এখানে টার্গেট থ্রেড বলতে যে থ্রেডটাকে আমি ক্যান্সেল করব সেটাকে বোঝাচ্ছে। তা আমি আমার টার্গেট থ্রেডকে সুযোগ দিচ্ছি যে তুমি ক্যান্সেল হওয়ার আগে তোমার যদি কোনো কোড এক্সিকিউট করা লাগে তুমি করে এক্সিকিউট হও। যেমন আমি একটা জাস্ট সুন্দর উদাহরণ দিব, সেটা হচ্ছে আমি যদি আমার কম্পিউটারটাকে এখন আনপ্লাগ করে দেই, তাহলে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। তাহলে সেটা হবে অ্যাসিনক্রোনাস থ্রেড ক্যান্সেল। যত শত শত থ্রেড চলছিল সব তাদের কোনো সুযোগ না দিয়ে, তাদের সেফ ভাবে টার্মিনেট হওয়ার সুযোগ না দিয়ে সেটা বন্ধ হয়ে যাবে। এটা কম্পিউটার সমস্যা হতে পারে। এবং ডেফার্ড ক্যান্সেলেশনে কি হবে? আমি যখন শাটডাউন টিপ দিব, তখন সব থ্রেড তার কোড এক্সিকিউট করে নিজের মন মতো সুন্দরভাবে তাদের যে সেফটি স্টেট, সেই সেফটি স্টেটে যে তারপরে থ্রেড গুলো ক্লোজ হবে বা ক্যান্সেল হবে, টার্মিনেট হবে। তখন শাটডাউন দিলে থ্রেডকে একটা সুযোগ দেওয়া হয় যে তুমি টার্মিনেট হওয়ার আগে তুমি চেক করো পিরিয়ডিক্যালি যে তোমার কোনো কোড বাকি আছে নাকি, তোমার ইনস্ট্রাকশন গুলো করে তারপরে তুমি টার্মিনেট হও। তাহলে ডেফার্ড ক্যান্সেলেশন অনেক সময় প্রিফার্ড, যাতে করে অ্যাপ্লিকেশনটা চলাচলটা সেফ থাকে। ওকে, যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলবো, যে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড এখন অল্টার F4 দিয়ে ক্লোজ করি, তখন মাইক্রোসফট ওয়ার্ডে আমি মাত্র যেটা লিখতেছিলাম সেটা কিন্তু ড্রাফট হিসেবে স্টোর হয়ে যাবে। তার মানে অল্টার F4 দিয়ে আমি ক্লোজ করার পরে, টার্মিনেশনের কল করার পরেও সেটা আসলে ডেফার্ড ক্যান্সেলেশন হয়েছে। থ্রেড গুলো কাজ করছে, কি করছে, আমি যতটুকু লিখতেছিলাম সেটা স্টোর করে রাখছে। সো এটা আর কি থ্রেড ক্যান্সেলেশনের একটা উপায়। অ্যাসিনক্রোনাস হচ্ছে সাথে সাথে, আর ডেফার্ড হচ্ছে থ্রেডকে আমরা সুযোগ দেওয়া। এখন হচ্ছে সিগন্যাল হ্যান্ডলিং, এটা একটা ইস্যু আমরা দেখেছিলাম যে ইস্যুর মধ্যে একটা আছে সিগন্যাল হ্যান্ডলিং। এখন আমি আমার থ্রেডকে যদি আমার কম্পিউটারকে যে সিগন্যালটা দিব, যে আমার কিছু করতে বলবো, কোনো একটা ইভেন্ট হবে, সাপোজ একটা আহ, যে কোনো একটা ইভেন্ট হয়েছে কম্পিউটারে, একটা মাউস ক্লিক হয়েছে, বা যে কোনো একটা ইভেন্ট যখন হয় কম্পিউটারে, সেই ইভেন্ট বা আইও থেকে কোনো ইনপুট আসছে, এরকম যদি কোনো ইভেন্ট হয়, সেখান থেকে যে সিগন্যালটা পাবো, সেই ইভেন্টের যে সিগন্যাল, এই সিগন্যাল ইজ জেনারেটেড বাই দ্য অকারেন্সেস অফ পার্টিকুলার ইভেন্ট। যখন একটা ইভেন্ট হবে তখন আমার একটা সিগন্যাল জেনারেটেড হবে। এই জেনারেটেড সিগন্যাল ইজ ডেলিভার্ড টু আ প্রসেস, ওয়ান্স ডেলিভার্ড দ্য সিগন্যাল মাস্ট বি হ্যান্ডেল। তো আমার সিগন্যালটা যে কোনো প্রসেসকে দেওয়া হয়, যে যেই প্রসেসের জন্য সিগন্যাল আসছে সেই প্রসেসকে দেওয়া হবে। যখনই দেওয়া হবে সিগন্যালটা, তখন সিগন্যাল যেই কারণে আসছে সেটা কোডে হ্যান্ডেল করতে হবে, সেটা কোড দ্বারা হ্যান্ডেল করতে হবে। তো এখানে দুইটা ওয়ে আছে সিগন্যাল হ্যান্ডলিং এ, একটা হচ্ছে সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস। তো এভরি সিঙ্গেল মে বি হ্যান্ডেল বাই ওয়ান অর অফ দ্য টু পসিবল হ্যান্ডলার্স। একটা হচ্ছে এ ডিফল্ট সিগন্যাল হ্যান্ডলার অর এ ইউজার ডিফাইন্ড সিগন্যাল হ্যান্ডলার। তো আমার যে সিগন্যালটা, আমার যে ইভেন্টটা ঘটলো, সেটার যে সিগন্যালটা আমি পেলাম, সেই ইভেন্টের জন্য সাপোজ আমি এখানে আমি ইভেন্টের জন্য সবসময় ওয়েট করতেছি। সাপোজ আমি আমার কম্পিউটারের যেই উইন্ডোজ কি, উইন কি, সেটা প্রেস করলাম, সেটা উইন কি প্রেস করে
জি দিলে একটা ইভেন্ট ঘটবে, প্রেস করে জি দিলে আসলে উইন্ডোজ ডিফল্ট স্ক্রিন রেকর্ডার চালু হবে। তো সেই সিগন্যালটার জন্য সাপোজ আমার প্রসেস গুলো ওয়েট করতেছিল, তো সেই সিগন্যালটা যখন পেলো, সেই একটা সিগন্যাল যখন পায়, তখন থ্রেডের জন্য আমার হচ্ছে দুই প্রকার হ্যান্ডেলার থাকে, যে সিগন্যালটা কিভাবে আমি হ্যান্ডেল করব, সেই সিগন্যালের কাজটা আমি কিভাবে করব দুই ভাবে। একটা হচ্ছে ডিফল্ট সিগন্যাল হ্যান্ডেলার, যেটা বাই ডিফল্ট থাকে ওএস এর। আর এটা হচ্ছে ইউজার ডিফাইন সিগন্যাল হ্যান্ডেলার, যে আমি যদি আমার অ্যাপ্লিকেশনে লিখে দিই যে এরকম সিগন্যাল আসলে এই কাজটা করবে, সেটাকে আমরা বলবো ইউজার ডিফাইন সিগন্যাল হ্যান্ডেলার। এরপর হচ্ছে থ্রেডের পুল থাকতে পারে, এটাও একটা থ্রেডের ইস্যু, আমরা ইস্যুগুলোর মধ্যে দেখলাম থ্রেড পুল থাকতে পারে। এটা কি, ক্রিয়েট এ নাম্বার অফ থ্রেডস ইন আ পুল হোয়ার দে ওয়েট ফর ওয়ার্ক, অর্থাৎ অলরেডি আমার এখন কাজ করতেছে না থ্রেড, এরকম অনেকগুলো থ্রেড তৈরি করে একটা পুলে রেখে দেওয়া, অর্থাৎ একটা স্ট্যাকে রেখে দেওয়া, একটা ডেটা স্ট্রাকচারে রেখে দেওয়া, যে আমার এই থ্রেড গুলো আছে, এই থ্রেড গুলো কাজ হবে, এই থ্রেড গুলোর কাজ পরে হবে। এখন এই ওইটাকে বলা হয় থ্রেড পুল। তো ইউজুয়ালি স্লাইটলি ফাস্টার এই থ্রেড পুল ইউজ করার কারণ, অলরেডি যেহেতু আমি থ্রেড তৈরি করে রাখছি, যখন তাদের দরকার সাথে সাথে তাদেরকে ডাকা যাচ্ছে, তাদেরকে ক্রিয়েশনের জন্য টাইম নষ্ট হচ্ছে না, যে আগে তৈরি করব এরপর থ্রেডে চালাবো, এরপর থ্রেড হিসেবে চালাবো, ওটার টাইম নষ্ট হচ্ছে না, যেহেতু তারা পুলে ক্রিয়েটই আছে, তাহলে এটা একটু ফাস্টার হচ্ছে, তাদের দরকার হলে তারা সাথে সাথে আসতে পারতেছে। আবার হচ্ছে অ্যালাউস দ্য নাম্বার অফ থ্রেডস ইন দ্য অ্যাপ্লিকেশন টু বি বাউন্ড টু দ্য সাইজ অফ দ্য পুল। তাহলে আমার অ্যাপ্লিকেশনের যদি একটা পুল থাকে, আমার প্রসেসের যদি একটা থ্রেড পুল থাকে, যে এই এই থ্রেড পুলের বাইরে আমি তো আর কোনো থ্রেড ইউজ করতে পারবো না, তাহলে কি আমি আমি যদি আমার প্রসেসটা থ্রেড পুলের মাধ্যমে এক্সিকিউট করি, তাহলে সেই থ্রেড পুলের বাইরে নতুন করে থ্রেড আসার কোনো সম্ভাবনা নাই। তার মানে আমার থ্রেডের নাম্বারটা থ্রেড পুল ইউজ করলে রেস্ট্রিক্টেড করে রাখা যাবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে থ্রেড স্পেসিফিক ডেটা। এটা কি, অ্যালোস ইচ থ্রেড টু হ্যাভ ইটস ওন কপি অফ ডেটা। যদি আমার এইটা ইস্যুটা কি, প্রত্যেকটা থ্রেডের আলাদা আলাদা ডেটা আমরা চাইলে রাখতে পারি, প্রত্যেকটা থ্রেডে আলাদা আলাদা ডেটা। যেমন এখানে আমরা দেখছিলাম শুরুতে যে ডেটা তারা কিন্তু কি করে, শেয়ার করে। আমরা চাইলে থ্রেড স্পেসিফিক ডেটাও রাখতে পারি। এটা সাধারণত রাখা হয় যখন নিজের কোনো কন্ট্রোল থাকে না থ্রেড ক্রিয়েশন প্রসেসে। নিজের কখন থ্রেড ক্রিয়েশন প্রসেসে কোনো কন্ট্রোল থাকে না, যখন থ্রেড পুল ক্রিয়েট করা হয়, তখন কোন থ্রেড কখন ইউজ হবে, কখন যেহেতু ক্রিয়েট করাই রাখছে, কোন থ্রেড কখন ইউজ হবে সেখানে আমার কিন্তু কন্ট্রোল নাই। যদি কন্ট্রোল না থাকে, সেক্ষেত্রে থ্রেড স্পেসিফিক ডেটা দিয়ে রাখলে ভালো, তখন প্রত্যেকটা থ্রেড যখনই ক্রিয়েট হবে তখন সে নিজের ডেটাটা ইউজ করতে পারবে। তো এই ইস্যুটা এভাবে হ্যান্ডেল করা হয়। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার আগে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে হাইপার থ্রেডিং। এটা আমি বলতে ভুলে গিয়েছি, একটা হচ্ছে হাইপার থ্রেডিং, এটা এখানে স্লাইডটায় নাই। সেটা হচ্ছে হাইপার থ্রেডিং। এটা একেবারে নতুন, নতুন টেকনোলজি বলতে এটা হচ্ছে ইন্টেলের টেকনোলজি। ইন্টেল হাইপার থ্রেডিং বলে কাকে? আমরা ইন্টেল হাইপার থ্রেডিং মনে হয় প্রায়ই দেখি। ইম্পেল হাইপার থ্রেডিং বলে হচ্ছে, এখানে তো আমরা মাল্টি থ্রেডেড প্রসেস দেখলাম, এখন হচ্ছে আমরা যদি মাল্টি থ্রেডেড প্রসেস যদি সাইমালটেনিয়াসলি চলে, অর্থাৎ একই সাথে অনেকগুলো মাল্টি থ্রেডেড প্রসেস চলে সাইমালটেনিয়াসলি একই সাথে, পাশাপাশি যদি অনেকগুলো মাল্টি থ্রেডেড প্রসেস চলে, মানে মাল্টি থ্রেডেড প্রসেসে কি এমনিতেই একাধিক থ্রেড আছে, এবার একাধিক মাল্টি থ্রেডেড প্রসেস যদি সাইমালটেনিয়াসলি চলে, তাহলে সাইমালটেনিয়াসলি মাল্টি থ্রেডিং হয়, তাহলে সাইমালটেনিয়াসলি মাল্টি থ্রেডিং কে আমরা ইন্টেল বলে হচ্ছে গিয়ে হাইপার থ্রেডিং। এবং এক্ষেত্রে সে হচ্ছে মাল্টি প্রসেসিং যে টেকনিকটা সেটা ইউজ করে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কোরকে কাজে লাগায়। যে যদি কোয়াড কোর থাকে তাহলে কিন্তু তার হচ্ছে গিয়ে চারটা কোয়াড কোর থাকলে তার কোর হচ্ছে চারটা। এখন এরকম হতে পারে ফিজিক্যাল কোর চারটা, যেমন ইন্টেল হাইপারথিনিং এর ক্ষেত্রে যেটা করে, ফিজিক্যাল কোর হচ্ছে চারটা, কিন্তু আমরা চাইলে লজিক্যালি আটটা বানাইতে পারি। মানে একটা ফিজিক্যাল কোরকে আমরা লজিক্যালি দুইটা প্রসেসর হিসেবে কাজ করাইতে পারি সাইমালটেনিয়াসলি, লজিক্যালি কোড দ্বারা সফটওয়্যারের মাধ্যমে এটা করা যায়। যে একটা ফিজিক্যাল, যেমন আমার যদি ডুয়েল কোর থাকে, ডুয়েল কোর মানে দুইটা কোরকে আমি চারটা লজিক্যাল কোর হিসেবে কাজ করাইতে পারি চাইলে।
সেটা হচ্ছে কি কি করব, যে আমার ফিজিক্যাল প্রসেসর আছে আসলে দুইটা, এটাকে আমি চারটা হিসেবে ট্রিট করবো, যে না প্রত্যেকটা আসলে দুইটা করে প্রসেসর, যাতে করে প্রত্যেকটার ভিতরে মাল্টি থ্রেডিং হতে পারে সাইমালটেনিয়াসলি, যে একটা প্রসেসরের ভিতরেই হচ্ছে গিয়ে, যেহেতু আমি লজিক্যালি দুইটা প্রসেসর, তখন আসলে ওএস এর কাছে সেটা মনে হবে যে একটা প্রসেসর ফিজিক্যালি, কিন্তু আসলে এক্সিস্ট করতেছে দুইটা প্রসেসর, তখন সে সাইমালটেনিয়াসলি একের অধিক মাল্টি থ্রেডিং প্রসেসকে একসাথে প্রসেস করবে দুইটা প্রসেসর হিসেবে, যে একটাতে একটা মাল্টি থ্রেডিং প্রসেস চলবে আর একটাতে আরেকটা মাল্টি থ্রেডিং প্রসেস চলবে, তাহলে কি হবে, লজিক্যালি মানে মনে হবে যে একাধিক প্রসেসর, সো একের জায়গায় দুইটা, লজিক্যালি একটা ফিজিক্যাল প্রসেসরের জায়গায় দুইটা প্রসেসর থাকবে, সেখানে মনে হবে যে আসলে দুইটা প্রসেসরের কাজ হচ্ছে। এইটা হচ্ছে ইন্টেল একটা টেকনোলজি যেটাকে বলে হাইপার থ্রেডিং। ওকে, যেমন এখন আমি যদি আমার কম্পিউটারের এটা দেখি, সরি, আমি যদি এখানে প্রপার্টিজে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমার কোর i7, এখানে কোর i7 আমরা দেখতে পাচ্ছি আমার কম্পিউটার প্রসেসর। এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে I will execute some codes here. Okay, let me remember the codes first. Okay, okay, so CPU get number of cores, প্রথমে আমরা WMIC তে যাব, CMD, তো আমরা কি লিখবো, WMIC, এখানে আমি চাচ্ছি আমার এখন ফিজিক্যাল কয়টা কোর আছে, CPU get number of cores, আমি দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারে চারটা কোর হচ্ছে ফিজিক্যালি আছে। এবার আমি দেখতে যাচ্ছি লজিক্যালি আমার কয়টা কোর আছে, তাহলে আমি লিখবো নাম্বার অফ লজিক্যাল প্রসেসর্স। কোথায় ভুল করলাম, নাম্বার ও এফ লজিক্যাল প্রপিয়ারসি double s words. Okay, this should work. Okay, আমার হচ্ছে গিয়ে নাম্বার অফ প্রসেসরটা পাচ্ছে না কেন জানি, বাট ইট শুড শো যে আমার এখন লজিক্যাল প্রসেস কয়টা আছে। যেমন নাম্বার অফ কোর্স আমি দেখতে পাচ্ছি যে এটা কোয়াড কোর, আমার ফিজিক্যাল কোর আছে চারটা, বাট এখানে আমি আবার লিখি, লেটস ট্রাই এগেইন, নাম্বার অফ okay, let's try this, CPU get number of logical processor. Oh no, CPU get a number of logical, okay, number CPU get where I'm not getting this, I don't know, number of cores, দুটাই দেখতে চাচ্ছি এখন, দুটোর একটাও দেখাচ্ছে না আমাকে, CPU get number of cores দেখাচ্ছে, CPU get number of cores, number of logical processors. Okay, now I get it. তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ লজিক্যাল প্রসেসর হচ্ছে আমার 8টা, তাহলে আমার কোর হচ্ছে চারটা, ফিজিক্যাল লজিক্যাল হচ্ছে 8টা। এটাই কিন্তু আমার কম্পিউটারের, যখন আমি দেখতে পাচ্ছি কম্পিউটারের এখানে
দেখতে পাচ্ছি যে কোর i7 বলতে আমরা বুঝি যে 8টা কোর। আসলে ফিজিক্যাল 4টা কোর, এবং ফিজিক্যালের জায়গায় প্রত্যেকটা কোরের সাথে একটা করে লজিক্যাল কোর এক্সট্রা আছে, তো এই জন্য বলতেছে কোর i7 মানে 8টা কোর, কোর i5 মানে 6টা কোর। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার কোর i7 আসলে ফিজিক্যাল কোর আছে 4টা, লজিক্যাল কোর মিলিয়ে 8টা হয়েছে। প্রত্যেকটা ফিজিক্যাল কোর হচ্ছে 2টা করে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আজকে লেকচার বুঝতে পেরেছি। আল্লাহ